ওয়েলকাম মাই লিটল ডিয়ার ফ্রেন্ডস। দেখো, এই যে ভিডিওটা আজকে আমি এখন বানাতে যাচ্ছি তোমাদের জন্য, এই ভিডিওটাতে আমি পার্টিকুলারলি লাস্ট যে তোমাদের ক্লাস 11-এর যে ভিডিওটা আমি বানিয়েছিলাম কেমিস্ট্রির, সেখানে আমরা আলোচনা করেছিলাম হাইব্রিডাইজেশন নিয়ে। এইবার দেখো, আজকে যে ভিডিওটা আমরা আলোচনা করতে যাচ্ছি, ভিডিওটার আমাদের আলোচনার বিষয়বস্তু হলো কোনো একটা মলিকিউল তার শেপ কিভাবে আমরা ডিটারমাইন করব। এবার দেখো, কোনো একটা মলিকিউল তার শেপ ডিটারমাইন করতে গেলে পরে যেটা আমাদের লাগে সেটা হচ্ছে সেন্ট্রাল অ্যাটম যেটা আছে মলিকিউলটার, সেই সেন্ট্রাল অ্যাটমটার কটা ভ্যালেন্স ইলেকট্রন আছে সেই হিসাবটা আমার লাগবে। আর সেন্ট্রাল অ্যাটমের সাথে অ্যাডজাসেন্ট যে অ্যাটমগুলি থাকে তার কটা করে ইলেকট্রন বন্ড ফর্মেশনের ক্ষেত্রে পার্টিসিপেট করছে সেই হিসাবটা আমাদের লাগবে। এবং করার পরে একটা ক্যালকুলেশন দ্বারা আমি সেন্ট্রাল অ্যাটমটার স্টেরিক নাম্বার ক্যালকুলেট করব। ঠিক আছে, স্টেরিক নাম্বার ক্যালকুলেট করে আমি সেখান থেকে মলিকিউলটার স্ট্রাকচারটাকে ডিটারমাইন করব। অর্থাৎ কি না, মলিকিউলটা লিনিয়ার হবে নাকি মলিকিউলটা ট্রায়াগোনাল প্ল্যানার হবে নাকি মলিকিউলটা টেট্রাহেড্রাল শেপ হবে, এটসেট্রা এটসেট্রা। যেগুলো দেখো, এই শেপগুলো বা এই নামগুলো সম্বন্ধে তোমাদের কিন্তু হাইব্রিডাইজেশন বলে যে আমি যে লাস্ট যে ভিডিওটা বানিয়েছিলাম, সেই হাইব্রিডাইজেশনে কিন্তু এই শেপগুলো সম্বন্ধে তোমরা কিন্তু অলরেডি পরিচিত হয়েছো। যেমন একটা কথার কথা এক্সাম্পল বলি, যেমন ধরো sp3 হাইব্রিডাইজড একটা মলিকিউল, সেটা কীরকম শেপ, সেটা হচ্ছে টেট্রাহেড্রাল শেপ। বা ধরো sp3d হাইব্রিডাইজড একটা মলিকিউল, সেটা কীরকম শেপ, সেটা শেপ হচ্ছে টিবিপি শেপ, অর্থাৎ কিনা ট্রায়াগোনাল বাইপিরামিড। বুঝতে পেরেছো? তাহলে চলো আমরা একে একে এক একটা এক্সাম্পল ধরে ধরে এক একটা মলিকুলের স্ট্রাকচার ডিটারমাইন করা শিখি। ফার্স্ট আমি আমার ক্যামেরাটা যেখানে রেখেছি দেখো, আলোচনার শুরু থেকে বেরিলিয়াম ক্লোরাইড এই মলিকিউলটার শেপটা কীরকম সেটা আমাকে ডিটারমাইন করতে হবে। তাহলে সেন্ট্রাল অ্যাটম কোনটা দেখো, সেন্ট্রাল অ্যাটম হচ্ছে বেরিলিয়াম। বেরিলিয়ামের নাম্বার অফ ইলেকট্রন কত, 4। তাহলে 4-এর মধ্যে 1s2 দেন 2s2, তাই তো? তার মানে 2s2-র যে দুটো ইলেকট্রন, ওই দুটো হচ্ছে তার ভ্যালেন্স ইলেকট্রন, 2 ভ্যালেন্স ইলেকট্রনস অফ বেরিলিয়াম অ্যাটম। প্লাস কী হচ্ছে দেখো, সিএল এর সঙ্গে বেরিলিয়াম সিঙ্গেল বন্ড ফর্মেশন করছে। এবার তোমরা জানো সিঙ্গেল বন্ড ফর্মেশনের জন্য বেরিলিয়ামের একটা ইলেকট্রন লাগবে আর ক্লোরিনের একটা ইলেকট্রন লাগবে, তাই তো? সেভাবেই তো সিঙ্গেল বন্ড ফর্মেশন হয়, তাই না? তাহলে এই যে ক্লোরিনের একটা ইলেকট্রন, এই ক্লোরিনের একটা ইলেকট্রন, এই ক্লোরিনটার একটা ইলেকট্রন থাকছে আর এই ক্লোরিনের তাহলে একটা ইলেকট্রন এই বন্ড ফর্মেশনে থাকছে। তাহলে দেখো কী লেখা আছে, প্লাস 2 ইলেকট্রনস অফ 2 সিএল অ্যাটম ইনভলভ ইন সিগমা বন্ড ফর্মেশন। তার মানে সেন্ট্রাল বেরিলিয়ামের কটা ভ্যালেন্স ইলেকট্রন, দুটো ইলেকট্রন হলো, আর অ্যাডজাসেন্ট যে সিএল অ্যাটমগুলো রয়েছে তার কটা, এই সিএলের একটা এই সিএলের একটা, অর্থাৎ কিনা দুটো ইলেকট্রন দুটো সিএল থেকে আমি পেলাম। তাহলে মোট তাহলে কটা ইলেকট্রন হলো, 2 + 2 = 4 ইলেকট্রনস। 4 ইলেকট্রনস মানে হচ্ছে আমি কি লিখতে পারি, 2 ইলেকট্রন পেয়ার্স। এবার 2 ইলেকট্রন পেয়ার্সের মধ্যে দেখো এখানে BCl2 যে স্ট্রাকচারটা আছে, দুদিকেই কিন্তু সিঙ্গেল বন্ড রয়েছে, বি সিঙ্গেল বন্ড সিএল, বি সিঙ্গেল বন্ড সিএল, অর্থাৎ কিনা 2 সিগমা বন্ড পেয়ার। ঠিক আছে, হয়ে গেল। তাহলে দিস 2 বন্ড পেয়ার্স এক্সপিরিয়েন্স মিনিমাম রিপালশন হোয়েন দে রিমেন্স অ্যাট অ্যান অ্যাঙ্গেল অফ 180 ডিগ্রি। অর্থাৎ কিনা দেখো, এই যে দুটো বন্ড পেয়ার আছে, অর্থাৎ 2 ইলেকট্রন পেয়ার্স, দ্যাট মিনস 2 সিগমা বন্ড পেয়ার্স, এদের মধ্যে মিনিমাম রিপালশন কখন হবে, যখন এরা 180 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকবে। দেখো এটাকে তুমি একটু বেন্ড করতে স্ট্রাকচারটাকে, তাহলে এই দুটো বন্ড কাছাকাছি থাকার জন্য তাদের মধ্যে রিপালসিভ ফোর্স অনেক বেশি হতো। একমাত্র এই শেপটাই হচ্ছে এমন একটা শেপ, যে শেপের ক্ষেত্রে দেখো এই বন্ডটার সঙ্গে এই বন্ডটার ডিস্টেন্স কিন্তু ম্যাক্সিমাম, এদিক থেকে 180 ডিগ্রি, এদিক থেকে দেখো 180 ডিগ্রি। তার মানে এই ক্ষেত্রে কিন্তু এই শেপটাই হচ্ছে এর জন্য একদম আইডিয়াল শেপ। অর্থাৎ কিনা আমি ডিটারমাইন করলাম BeCl2 যে স্ট্রাকচারটা আছে, স্ট্রাকচারটা কীরকম স্ট্রাকচারটা হচ্ছে একটা লিনিয়ার স্ট্রাকচার। এবার চলে আসি আরেকটা মলিকুলের ক্ষেত্রে স্ট্রাকচার ডিটারমিনেশন, কার্বন ডাইঅক্সাইড। তাহলে কার্বন ডাইঅক্সাইডে তুমি জানো C ডাবল বন্ডও। তাহলে সেন্ট্রাল অ্যাটম হচ্ছে এক্ষেত্রে আমার C। তাহলে C এর ভ্যালেন্স ইলেকট্রন কটা দেখে নেওয়া যাক। C এর ক্ষেত্রে ভ্যালেন্স ইলেকট্রন আমি কীভাবে দেখছি দেখো, 4 ভ্যালেন্স ইলেকট্রনস অফ C অ্যাটম, কারণ তুমি জানো নাম্বার অফ ইলেকট্রন কত C এর, 6, 1s2 2s2 2p2 হচ্ছে তার কনফিগারেশন। তার মানে 2s2 আর 2p2 নিয়ে 4 ভ্যালেন্স ইলেকট্রন হয়ে গেল। ঠিক আছে, তাহলে 4 ভ্যালেন্স ইলেকট্রন অফ কার্বন অ্যাটম হলো। আর দেখো এই অক্সিজেন যেহেতু ডাবল বন্ড আছে, তাহলে ডাবল বন্ডের জন্য এই অক্সিজেনের ইলেকট্রন কন্ট্রিবিউশন কত, 2। আর এখানেও যদি ডাবল বন্ড আছে, এই ডাবল বন্ডের জন্য এই অক্সিজেন ইলেকট্রন কন্ট্রিবিউশন কত, 2। তাহলে এই অক্সিজেন থেকে 2, এই অক্সিজেন থেকে 2, তার মানে কত, 4 ইলেকট্রন হচ্ছে।
তাহলে সেন্ট্রাল কার্বন অ্যাটমের 4 ইলেকট্রন প্লাস 4 ইলেকট্রনস অফ 2 ডাবল বন্ডেড ও অ্যাটম, তার মানে 4 + 4 = 8 ইলেকট্রনস হচ্ছে, = 4 ইলেকট্রন পেয়ার্স হচ্ছে। এর মধ্যে দেখো দুটি সিগমা বন্ড পেয়ার হয়ে গেল আর দুটি পাই বন্ড পেয়ার হলো। ঠিক আছে, সিগমা বন্ড তোমরা যেন ডাবল বন্ড থাকা মানে একটাকে সিগমা বললে আর একটাকে পাই বলবো, তাহলে 2 সিগমা বন্ড পেয়ার হলো আর 2 পাই বন্ড পেয়ার হলো। এবার এখানে যে একটা জিনিস খেয়াল রাখতে হবে, দেখো বোল্ড করে করা আছে, পাই বন্ড পেয়ার্স হ্যাভ নো রোল ইন ডিটারমাইনিং দ্য শেপ অফ এ মলিকিউল, অর্থাৎ কিনা কোনো একটা অণুর গঠন নির্ণয়ের ক্ষেত্রে পাই ইলেকট্রনের কোনো রোল নেই, অর্থাৎ কিনা কোনো ভূমিকা নেই। তাহলে আমার এখানে কি ধরতে হবে, অ্যাকচুয়ালি এই 2 সিগমা বন্ড পেয়ার যেটা, এটাই আমাকে এখানে এফেক্টিভ ধরতে হবে এই স্ট্রাকচারটার কেমন তার ডিটারমিনেশনের জন্য। অর্থাৎ আমি দেখতে পেলাম সেন্ট্রাল অ্যাটমটার ক্ষেত্রে 2 সিগমা বন্ড পেয়ার হয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে আমি এইখান থেকে আমি পরিষ্কার বুঝতে পারছি, ঠিক যেমন একটু আগে BaCl2 ক্ষেত্রে দেখেছিলাম 2 সিগমা বন্ড পেয়ার ছিল, এক্ষেত্রেও তাহলে আলটিমেট কিন্তু 2 পাই বন্ড পেয়ার যেহেতু ক্যান্সেল হয়ে গেল, 2 সিগমা বন্ড পেয়ার অ্যাকচুয়ালি সেন্ট্রাল অ্যাটমটার উপর এফেক্টিভ হওয়ার কারণে CO2 মলিকিউলটা কিরম হলো, লিনিয়ার ইন স্ট্রাকচার হলো। দেখো কি বলছে, দেয়ারফর দ্য শেপ অফ দি মলিকিউল ইজ ডিটারমাইন্ড অনলি বাই দ্য 2 সিগমা বন্ড পেয়ার্স, repulsion between these two bond pairs is minimum if they exist at an angle of 180 ডিগ্রি, অর্থাৎ কিনা এই অ্যাঙ্গেলে যদি তারা এক্সিস্ট করে তাহলে এই বন্ডগুলোর মধ্যে রিপালসিভ ফোর্সটা কিন্তু মিনিমাম হবে। এবং তুমি জানবে একটা মলিকুলের মধ্যে যে বিভিন্ন বন্ডগুলো আছে বিভিন্ন অ্যাটমসের মধ্যে, তাদের মধ্যে রিপালসিভ ফোর্স যত কম হবে সেই মলিকুলটা কিন্তু তত বেশি স্টেবিলাইজ করবে। তার মানে বোঝা গেল এই লিনিয়ার স্ট্রাকচার অ্যাটেন্ড করার ফলেই কার্বন ডাইঅক্সাইড কিন্তু একটা স্টেবিলাইজ ফর্মে কিন্তু সবসময় থাকে। সেম ব্যাখ্যা তুমি করতে পারো, সেম এক্সপ্লেনেশন কার্বন ডাইসালফাইডের ক্ষেত্রেও তুমি দিতে পারো। দেখো নিচে কার্বন ডাইসালফাইডের স্ট্রাকচারটা কিন্তু বলা আছে, অর্থাৎ সেন্ট্রাল C অ্যাটমের 4 ভ্যালেন্স ইলেকট্রন আর অ্যাডজাসেন্ট দুটো S অ্যাটমের ক্ষেত্রে যেহেতু ডাবল বন্ড আছে এর দুটো আর এর দুটো, তার মানে 2 2 4, তার মানে এর সেন্ট্রাল কার্বনের হচ্ছে 4টি ইলেকট্রন আর সালফারগুলোর হচ্ছে প্রত্যেকটা দুটো দুটো করে 4টি ইলেকট্রন হলো, তার মানে 8 ইলেকট্রনস, তার মানে কি 4 ইলেকট্রন পেয়ার্স, তার মধ্যে 2 সিগমা বন্ড পেয়ার অ্যান্ড 2 পাই বন্ড পেয়ার। 2 পাই বন্ড পেয়ারকে তুমি নেগলেক্ট করে 2 সিগমা বন্ড পেয়ারকেই তুমি যদি ধরো, তার মানে দেখা যাচ্ছে এটা কেমন শেপ হবে, লিনিয়ার শেপ হবে, এটা বলাই বাহুল্য। আশা করি এই দুটো শেপ তোমরা বুঝতে পেরেছো। চলো এবার নেক্সট এক্সাম্পলে আসা যাক। এবার আমরা চলে আসছি HCN মলিকুলার স্ট্রাকচার ডিটারমিনেশনের ক্ষেত্রে। দেখো এখানে সেন্ট্রাল অ্যাটম কোনটা, সেন্ট্রাল অ্যাটম হচ্ছে কার্বন, তার ভ্যালেন্স ইলেকট্রন হচ্ছে 4, আর যেহেতু দেখো কার্বন নাইট্রোজেনের মধ্যে ট্রিপল বন্ড আছে, তাহলে এই বন্ড ফর্মেশনে নাইট্রোজেনের কন্ট্রিবিউশন কত, 3, আর এই হাইড্রোজেন আর কার্বনের মধ্যে সিঙ্গেল বন্ড আছে মানে এর কন্ট্রিবিউশন কত, 1। তোমরা দেখো তাই দেওয়া আছে 4 ভ্যালেন্স ইলেকট্রনস অফ কার্বন প্লাস 3 ইলেকট্রনস অফ 1 ট্রিপল বন্ডেড নাইট্রোজেন প্লাস 1 ইলেকট্রন অফ 1 সিঙ্গেল বন্ডেড হাইড্রোজেন অ্যাটম। বুঝতে পারলে, তার মানে টোটাল 8 ইলেকট্রনস হয়ে গেল, তার মানে 4 ইলেকট্রন পেয়ার্স, 2 সিগমা বন্ড পেয়ার্স অ্যান্ড 2 পাই বন্ড পেয়ার্স। দেখতে পাচ্ছি এখানে ট্রিপল বন্ড আছে মানে 2 পাই বন্ড পেয়ার্স তো হবেই, তাহলে আলটিমেট আমার কি দাঁড়ালো, 2 সিগমা বন্ড পেয়ারটাই হচ্ছে আমার এক্ষেত্রে এফেক্টিভ। অর্থাৎ কিনা ঠিক যেমন একটু আগে তোমরা দেখতে পেলে CO2, ঠিক যেমন একটু আগে তোমরা BeCl2 এক্সাম্পলটা দেখতে পেলে, তাহলে একই রকম কারণে HCN-টাও কিন্তু লিনিয়ার হবে তার স্ট্রাকচারের দিক থেকে। ওকে, এবার চলে আসি আমরা পরের এক্সাম্পলে। দেখো C2H2 অর্থাৎ কিনা অ্যাস্টিলিন। তাহলে এই কার্বনের ভ্যালেন্স ইলেকট্রন কত, 4, যেহেতু ট্রিপল বন্ডে এই কার্বনের সঙ্গে যুক্ত আছে তাহলে এই কার্বনের থেকে এখানে কত কন্ট্রিবিউশন হচ্ছে, 3, হাইড্রোজেনের সঙ্গে যদি সিঙ্গেল বন্ড আছে হাইড্রোজেনের থ্রুতে কন্ট্রিবিউশন 1, তার মানে এই কার্বনের হচ্ছে 4 ছিল প্লাস এর হচ্ছে 3 প্লাস এর হাইড্রোজেন থেকে পাচ্ছি হচ্ছে 1। দেখো কি দেওয়া আছে, দেখো দ্য নাম্বার অফ ইলেকট্রনস সারাউন্ডিং each carbon atom of acetylene molecule is equal to 4 valence electrons of carbon atom plus 3 electrons of 1 triple bonded carbon atom, মানে যেটা আমি এখানে বললাম, প্লাস 1 ইলেকট্রন অফ 1 সিঙ্গল বন্ডেড হাইড্রোজেন অ্যাটম, অর্থাৎ কিনা এটা। তার মানে 8 ইলেকট্রনস হয়ে গেল এক্ষেত্রেও, তার মানে 4 ইলেকট্রন পেয়ার্স, সেই একই রকমভাবে 2 সিগমা বন্ড পেয়ার্স অ্যান্ড 2 পাই বন্ড পেয়ার্স। ঠিক আছে, তার মানে এখানে একটা সিগমা এখানে একটা সিগমা, ট্রিপল বন্ড থাকার জন্য বাকি দুটো পাই বন্ড পেয়ার্স হয়ে গেল। ঠিক আছে, তার মানে এদের মধ্যে এখন রিপালসিভ ফোর্স মিনিমাম করার জন্য তাহলে এই পোর্শনটা লিনিয়ার হবে। একই রকম ব্যাখ্যা এই কার্বনের ক্ষেত্রেও হবে, তার মানে এই কার্বন এই হাইড্রোজেন আর এই কার্বন মিলিয়ে এই পোর্শনটাও লিনিয়ার, তাহলে এই অংশটা লিনিয়ার এবং এই অংশটা লিনিয়ার, তার মানে দুটো লিনিয়ার অংশ নিয়ে ওভারঅল মলিকিউলটার শেপ কীরকম হয়ে গেল,
ওভারঅল মলিকিউলটা কিন্তু লিনিয়ার শেপ হয়ে গেল। তাহলে আশা করি এতগুলি এক্সাম্পল দ্বারা তোমরা নিশ্চয়ই বুঝতে পারলে সেন্ট্রাল কার্বন অ্যাটমের স্টেরিক নাম্বার, সেটাকে স্টেরিক নাম্বার বলা হয়, যদি 2 হয় তাহলে সেই মলিকিউলটা কীরকম হয়, লিনিয়ার হয়। আর স্টেরিক নাম্বার ক্যালকুলেশনের ক্ষেত্রে আমি কীভাবে হিসাব করছি সেই হিসাবটা তোমাদের দেখিয়ে দিলাম। সেন্ট্রাল কার্বন অ্যাটমের ভ্যালেন্স ইলেকট্রন কত, আর অ্যাডজাসেন্ট অ্যাটমগুলো সেই বন্ড ফর্মেশনের জন্য কটা করে ইলেকট্রন সে ডোনেট করছে, অর্থাৎ কিনা পার্টিসিপেটিং ইলেকট্রন অফ অ্যাডজাসেন্ট অ্যাটম, সেটা ক্যালকুলেট করে সেখান থেকে আমাকে সিগমার পায়ের হিসাবটা বার করে সেইখান থেকে আমাকে এই স্ট্রাকচারগুলো ডিটারমাইন করতে হচ্ছে। তাহলে এই আমরা শিখলাম হচ্ছে লিনিয়ার স্ট্রাকচার। এবার চলো পরে আরও এক্সাম্পল দ্বারা আদার স্ট্রাকচারগুলো সম্বন্ধে আমরা একটু ধারণা করে নিই। দেখো আমরা চলে আসছি বোরন ট্রাইফ্লোরাইড। তাহলে এখানে দেখো সেন্ট্রাল অ্যাটমটা হচ্ছে বি, বোরন হচ্ছে নাম্বার অফ ইলেকট্রন, টোটাল নাম্বার অফ ইলেকট্রন হচ্ছে 5, তার মানে 1s2 2s2 2p1, তার মানে ভ্যালেন্স ইলেকট্রন কত 3, তাহলে 3 ভ্যালেন্স ইলেকট্রনস অফ সেন্ট্রাল বোরন অ্যাটম, প্লাস দেখো বোরনের সঙ্গে অ্যাডজাসেন্ট ফ্লুরাইডগুলো সিঙ্গেল বন্ডে কানেক্টেড রয়েছে, তার মানে কি হচ্ছে পার ফ্লুরিন পিছু কটা একটা করে ইলেকট্রন আসছে, তার মানে দেখো প্লাস 3 ইলেকট্রনস অফ 3 সিঙ্গলি বন্ডেড এফ অ্যাটমস। তাহলে ইজ ইকুয়াল টু মোট কটা ইলেকট্রন হচ্ছে 6 ইলেকট্রনস, তার মানে কি 3 ইলেকট্রন পেয়ার্স, আর তিনটেই এক্ষেত্রে দেখো সিগমা বন্ড পেয়ার, কারণ নো ডবল বন্ড প্রেজেন্ট হিয়ার, তার মানে 3 সিগমা বন্ড পেয়ার্স আর প্রেজেন্ট হিয়ার, তার মানে 3 যখন হচ্ছে সেন্ট্রাল অ্যাটমটা স্টেরিক নাম্বার, এক্ষেত্রে আমি দেখতে পেলাম যেহেতু এক্ষেত্রে কোনো পাই বন্ড নেই, তার মানে এই বন্ডগুলি পরস্পরের সঙ্গে যদি 120 ডিগ্রি কোণ করে যদি তারা এক্সিস্ট করে তাহলে এদের মধ্যে রিপালসিভ ফোর্সটা মিনিমাম হবে, অর্থাৎ কিনা BF3 এই যে স্ট্রাকচারটা রয়েছে বোরন ট্রাইফ্লোরাইড, এই স্ট্রাকচারটা অ্যাকচুয়ালি কীরকম শেপের হচ্ছে, ট্রায়াগোনাল প্ল্যানার, যে শেপটা কীরকম তুমি দেখতে পাচ্ছ, একটা প্ল্যানার স্ট্রাকচার, 2 ডাইমেনশনাল স্ট্রাকচার দেখছো, একটা ট্রায়াঙ্গুলার শেপ, এটা বুঝতে পেরেছো? তাহলে বোরন ট্রাইফ্লোরাইডের স্ট্রাকচার তোমরা বুঝতে পারলে আশা করি। চলো তারপরের এক্সাম্পলে চলে আসি নাইট্রেট আয়ন। দেখো নাইট্রেট আয়নের স্ট্রাকচারটা একটুখানি আমরা দেখে নিই। N, এদিকে ডাবল বন্ড O, এদিকে একটা কোঅর্ডিনেট বন্ড O, আর এদিকে একটা সিঙ্গেল বন্ড O নেগেটিভ। তাহলে সেন্ট্রাল নাইট্রোজেন অ্যাটমের নাম্বার অফ ভ্যালেন্স ইলেকট্রন কত, নাইট্রোজেন তোমরা জানো টোটাল ইলেকট্রন 7, তার মানে ভ্যালেন্স ইলেকট্রন আউটার মোস্ট ইলেকট্রন কত হচ্ছে 5, তার মানে 5 ভ্যালেন্স ইলেকট্রনস অফ নাইট্রোজেন অ্যাটম। নেক্সট দেখো প্লাস কি বলছে 2 ইলেকট্রনস অফ 1 ডাবলি বন্ডেড ও অ্যাটম। এই যে অক্সিজেন অ্যাটমটা রয়েছে যেহেতু ডাবল বন্ড আছে, তোমাদের একটু আগেই বললাম ডাবল বন্ড মানে এই বন্ড ফর্মেশনে এর কন্ট্রিবিউশন কত, 2 নাম্বার অফ ইলেকট্রনস, তাহলে 2 হয়ে গেল, প্লাস 1 ইলেকট্রন অফ 1 সিঙ্গলি বন্ডেড ও অ্যাটম। দেখো এই যে সিঙ্গেল বন্ড আছে, সিঙ্গেল বন্ড মানে এই ফর্মেশনের জন্য এর একটা ইলেকট্রনের কন্ট্রিবিউশন আছে, এর একটা কন্ট্রিবিউশন আছে। এবার এর নাইট্রোজেনের কন্ট্রিবিউশন তো আমি অলরেডি 5 ভ্যালেন্স ইলেকট্রনের মধ্যে ধরেই নিয়েছি, অতএব ওটা আমার বলার দরকার নেই। তাহলে এই বন্ড ফর্মেশনের জন্য এখন বাকি আছে হচ্ছে এই অক্সিজেনের ইলেকট্রন, এর তাহলে সিঙ্গেল বন্ড বলে এর কন্ট্রিবিউশন হচ্ছে 1 এই বন্ড ফর্মেশনের জন্য। এই অবধি ক্লিয়ার সবার কাছে? ঠিক আছে, নেক্সট পরেরটা কি বলছে দেখো, প্লাস 1 ইলেকট্রনস অফ সিঙ্গেল বন্ডেড ও অ্যাটম হয়ে গেল। ঠিক আছে, দেখো কি বলছে, নো ইলেকট্রন ফ্রম দ্য ও অ্যাটম অ্যাটাচড বাই এ কোঅর্ডিনেট কোভ্যালেন্ট বন্ড বিকজ অক্সিজেন ইজ অ্যান অ্যাকসেপ্টার। এবার আর একটা পোর্শন যেটা রয়েছে, অর্থাৎ কিনা এই পোর্শনে যে অক্সিজেনটা রয়েছে সেটা আমি তোমাদেরকে এবার বলি। দেখো এখানে কোঅর্ডিনেট বন্ড করছে, অর্থাৎ কিনা নাইট্রোজেন তার 2 ইলেকট্রনকে এখান থেকে এইখানে দিয়ে তার অক্টেট ফুলফিল করেছে। তার মানে কি এই যে 2 ইলেকট্রন নাইট্রোজেনের, তার হিসাব তো অলরেডি আমি 5 ভ্যালেন্স ইলেকট্রনের মধ্যে ধরেই নিয়েছি। ঠিক আছে, তার মানে কি দাঁড়ালো বলো, তার মানে এই যে তোমার কোঅর্ডিনেট বন্ডটা আছে, এই কোঅর্ডিনেট বন্ডের জন্য একমাত্র কন্ট্রিবিউশন নাইট্রোজেনের, অক্সিজেনের কিন্তু এখানে কোনো কন্ট্রিবিউশন নেই। ঠিক আছে, আর নাইট্রোজেনের হিসাব 5 ভ্যালেন্স ইলেকট্রনের মধ্যে আমার ধরাই আছে, অতএব এই জন্যই এই কথাটা এখানে বলা হয়েছে নো ইলেকট্রনস ফ্রম দ্য ও অ্যাটম অ্যাটাচড বাই এ কোঅর্ডিনেট কোভ্যালেন্ট বন্ড বিকজ অক্সিজেন ইজ অ্যান অ্যাকসেপ্টার। বুঝতে পেরেছো? এবার ধরো যদি এক্ষেত্রে উল্টোটা হতো, এরপরে ওরকমও একটা এক্সাম্পল আমি তোমাদেরকে দেখাবো যেখানে দেখবে অ্যাডজাসেন্ট অ্যাটমটা উল্টো দিকে কোঅর্ডিনেট বন্ড ফর্মেশন করছে, সেক্ষেত্রে কিন্তু এর কন্ট্রিবিউশন তখন কিন্তু 2 হবে। ঠিক আছে, কিন্তু যেহেতু এখানে উল্টো এবং তাহলে এর হিসাব যেহেতু আমি 5 ভ্যালেন্স ইলেকট্রনের মধ্যে ধরে নিয়েছি, অথবা এই অক্সিজেনের কিন্তু এক্ষেত্রে আর কোনো কন্ট্রিবিউশন নেই, 0 ধরা হলো। তাহলে কি দাঁড়ালো মোট কথা, এর 5 ভ্যালেন্স ইলেকট্রন নাইট্রোজেনের, প্লাস 2 ইলেকট্রনস এর, প্লাস 1 ইলেকট্রন হচ্ছে এর, তার মানে 5 + 2 + 1 ইজ ইকুয়াল টু কত হচ্ছে 8 ইলেকট্রনস। তার মানে কি হচ্ছে বলো, 4 ইলেকট্রন পেয়ার্স, এর মধ্যে হচ্ছে 3 সিগমা বন্ড পেয়ার, ঠিক আছে, অ্যান্ড 1 পাই বন্ড পেয়ার, কারণ ডাবল বন্ড আছে, পাই বন্ড পেয়ার তো হবেই, বুঝতেই পারছো। ঠিক আছে,
তাহলে দেখো ঠিক তোমরা নিয়ম জানো, দ্য পাই বন্ড পেয়ার প্লেজ নো রোল ইন ডিটারমাইনিং দ্য শেপ অফ দি আয়ন, দ্য থ্রি বন্ড পেয়ার্স ইন অর্ডার টু মিনিমাইজ রিপালশন অ্যামং দেমসেলস আর ওরিয়েন্টেড টুয়ার্ডস দ্য ভার্টিসেস অফ অ্যান ইকুইটোরিয়াল অ্যাঙ্গেল, ইকুইল্যাটারাল অ্যাঙ্গেল। ঠিক আছে, অর্থাৎ কিনা দেখতে পাচ্ছ এই যে তোমার একটা ট্রায়াঙ্গেল, তার তিন দিকে তিনটে কিন্তু বন্ড কিন্তু ছড়িয়ে আছে, অর্থাৎ কিনা ঠিক দেখা গেল এদের মধ্যস্থ অ্যাঙ্গেলটাও কত হয়ে গেল বলো, 120 ডিগ্রি করে হলো, যেমন তুমি একটু আগের বোরন ট্রাইফ্লুরাইডের এক্সাম্পলের ক্ষেত্রে দেখতে পেলে। বুঝতে পেরেছ? চলো নেক্সট এক্সাম্পলে আসা যাক। চলো কার্বন টেট্রাক্লোরাইডের এক্সাম্পলটা দেখে নেওয়া যাক। দেখো একদম ইজি, সেন্ট্রাল অ্যাটম হচ্ছে সি, তার 4 নাম্বার অফ ভ্যালেন্স ইলেকট্রন, সিঙ্গেল বন্ডে অ্যাটাচ যে 3-4টে সিএল আছে, পার সিএল থেকে তুমি একটা একটা করে ইলেকট্রন পাচ্ছ, তার মানে প্রত্যেকটা সিএলের জন্য একটা করে ইলেকট্রন, মানে কত হচ্ছে 4 ইলেকট্রনস। তার মানে সেন্ট্রাল কার্বনের 4 ভ্যালেন্স ইলেকট্রন প্লাস 4 ইলেকট্রনস অফ 4 সিঙ্গলি বন্ডেড সিএল অ্যাটম, 8 ইলেকট্রনস, হুইচ মিনস 4 ইলেকট্রন পেয়ার্স, আর প্রত্যেকটা পেয়ারই দেখো না সিগমা বন্ড ফর্ম করছে, 4 সিগমা বন্ড পেয়ার্স। তাহলে 4 সিগমা বন্ড পেয়ার অর্থাৎ কিনা সেন্ট্রাল সি অ্যাটমের যদি স্টেরিক নাম্বার 4 হয় এবং 4 যদি তোমার সিগমা বন্ড পেয়ার হয়, তাহলে এই শেপটা অবশ্যই হয় হচ্ছে টেট্রাহেড্রাল। এটা হচ্ছে তোমার একটা এই রুলসের মধ্যেই কিন্তু পড়ে যাচ্ছে, যেটাকে আমরা ভিএসিপিআর থিওরি বলছি, যেটা আমি লাস্টে তোমাদের থিওরিটা নিয়ে আলোচনা করব এক্সাম্পলগুলো বলার পর। তাহলে মোটামুটি বোঝা গেল যে এই শেপটা যে টেট্রাহেড্রাল শেপ হবে। নেক্সট একই রকম এক্সাম্পল দেখো, এবার একটু তাড়াতাড়ি করে বলি, কারণ জিনিসগুলো সম্বন্ধে তোমাদের এখন কিন্তু অলরেডি ধারণা কিন্তু হয়েই গেছে। দেখো অ্যামোনিয়াম আয়ন, তাহলে কি হচ্ছে, সেন্ট্রাল নাইট্রোজেন অ্যাটমের ভ্যালেন্স ইলেকট্রন কত 5, ঠিক আছে, সিঙ্গেল বন্ড দিয়ে অ্যাটাচ যে হাইড্রোজেনগুলো আছে তার ইলেকট্রন কত হচ্ছে বলো 3, 5 + 3 কত হচ্ছে 8 হয়ে গেল। আর দেখো এই নাইট্রোজেনের সঙ্গে এই H+ আয়নের কোঅর্ডিনেট বন্ড হচ্ছে, আমি বলেছি যেহেতু সেন্ট্রাল অ্যাটম থেকে বন্ডটা যেহেতু ইলেকট্রনটা যেহেতু এদিকে যাচ্ছে, তার মানে কি হচ্ছে বলো, এই বন্ড ফর্মেশনে হাইড্রোজেন অর্থাৎ H+-এর কিন্তু কোনো হাইড্রোজেন আয়নের কিন্তু কোনো ইলেকট্রন কন্ট্রিবিউশন নেই, সে পুরোটাই এই নাইট্রোজেন থেকে গেন করেছে। আর এই নাইট্রোজেনের হিসাব আমি কিন্তু 5 ভ্যালেন্স ইলেকট্রন এই নাইট্রোজেনে ধরার সময় কিন্তু আমি করে রেখেছি। তার মানে কত হলো, এর 5 + 1 থেকে 3, 5 + 3 = কত হয়ে গেল, 8 হয়ে গেল। 8 মানে কি হচ্ছে বলো, 4 ইলেকট্রন পেয়ার, এখানে 4 ইলেকট্রন পেয়ার মানে 4টে পেয়ার কি আমি 4 সিগমা বন্ড পেয়ার ধরবো, 4 সিগমা বন্ড পেয়ার মানে কত হচ্ছে বলো টেট্রাহেড্রাল শেপ, অর্থাৎ কিনা এই বন্ড অ্যাঙ্গেল কত হয়ে গেল 109.5 ডিগ্রি। বুঝতে পারলে কি বললাম? তাহলে তাহলে এই হয়ে গেল হচ্ছে আমার আরেকটা টেট্রাহেড্রাল শেপ। নেক্সট আরেকটা শেপে চলে আসি, দেখো BF4- আয়ন, বোরন টেট্রাফ্লোরাইড। ঠিক আছে, দেখো কি হচ্ছে, সেন্ট্রাল বোরন অ্যাটমের ভ্যালেন্স ইলেকট্রন কত 3, ঠিক আছে, আর সিঙ্গেল বন্ডে অ্যাটাচ যে 3টে ফ্লুরিন ছিল তার থেকে আমি কত ইলেকট্রন পাচ্ছি 3, তার মানে 3 + 3 কত হয়ে গেল 6 হয়ে গেল। এইবার এইখানে একখানা জিনিস দেখো, এই যে অ্যাডজাসেন্ট ফ্লুরাইড আয়নটা রয়েছে, সে তার দুটো ইলেকট্রনকে কিন্তু কোঅর্ডিনেট বন্ড দিয়ে কিন্তু এই সেন্ট্রাল বোরনে কিন্তু সে ডোনেট করছে। ঠিক উল্টো ব্যাপারটা, আগেরটা যেমন হয়েছিল তার ঠিক উল্টো দেখো এখানে, জন্য পাশাপাশি দুটো ছবিকে আমি রাখছি। দেখো এখানে যে হয়েছিল সেন্ট্রাল অ্যাটমটা একে ডোনেট করছিল, কিন্তু এখানে খেয়াল করো ফ্লোরাইডটা কিন্তু সেন্ট্রাল অ্যাটমে ডোনেট করছে। তার মানে এই বন্ড ফর্মেশনে কিন্তু এই ফ্লোরাইড আয়নের কিন্তু পার্টিসিপেশন আছে, কত, দুটো ইলেকট্রন। বুঝতে পারলে? তাহলে সেন্ট্রাল বোরনের ভ্যালেন্স ইলেকট্রন 3, এই ফ্লোরিনগুলোর প্রত্যেকটা থেকে একটা একটা করে নিয়ে কত হচ্ছে 3, 3 + 3 = 6, আর এই ফ্লোরিনের কত হচ্ছে, ফ্লোরাইড আয়নের কত হচ্ছে বলো 2, তার মানে 6 + 2 = 8 নাম্বার অফ ইলেকট্রনস। তাহলে 8 নাম্বার অফ ইলেকট্রনস মানে হচ্ছে 4 ইলেকট্রন পেয়ার, আর এখানে 4 ইলেকট্রন পেয়ার কি দেখো কোনো পাই বন্ড নেই, সিগমা বন্ড পেয়ার ধরতে হবে। তার মানে সেন্ট্রাল বোরন অ্যাটমটার স্টেরিক নাম্বার কত হলো 4, এবং 4টেই হচ্ছে সিগমা বন্ড পেয়ার, অর্থাৎ কিনা এই শেপটাও কিন্তু কি হচ্ছে টেট্রাহেড্রাল শেপ, অর্থাৎ কিনা এই ফ্লোরাইড আয়ন, বোরন আর এই ফ্লোরিন তার মধ্যস্থ অ্যাঙ্গেল হচ্ছে কত 109.5 ডিগ্রি, আগেরটার মতোই কিন্তু হবে। ক্লিয়ার? আশা করি টেট্রাহেড্রাল শেপ নিয়ে তোমাদের ধারণা পরিষ্কার হয়েছে। এবার আমরা চলে আসি, দেখো অ্যামোনিয়া মলিকুলার স্ট্রাকচার ডিটারমিনেশনে, সেন্ট্রাল নাইট্রোজেন অ্যাটম তার ভ্যালেন্স ইলেকট্রন 5, 3টে হাইড্রোজেনের হচ্ছে 3, তার মানে 5 + 3 = 8, 8 মানে কত হচ্ছে বলো 4 ইলেকট্রন পেয়ার, 4 ইলেকট্রন পেয়ার মানে 4 সিগমা বন্ড পেয়ার, 4 সিগমা বন্ড পেয়ার মানে শেপটা কীরকম হয় বলো, অবভিয়াসলি কিন্তু টেট্রাহেড্রাল শেপ হবে। ঠিক আছে, আমি একটু তাড়াতাড়ি বলে যাচ্ছি একই রকম জিনিসগুলো বলে। নেক্সট চলে আসো পরের এক্সাম্পলটায়, অর্থাৎ কিনা ওয়াটার মলিকুলের ক্ষেত্রে, সেন্ট্রাল অক্সিজেন অ্যাটমের ভ্যালেন্স ইলেকট্রন কত হচ্ছে, অক্সিজেন অ্যাটমের ভ্যালেন্স ইলেকট্রন হচ্ছে 6,
সিঙ্গেল বন্ডে অ্যাটাচ দুটো হাইড্রোজেনের থেকে কত কন্ট্রিবিউশন হচ্ছে ইলেকট্রন 2, তার মানে 6 + 2 = কত হচ্ছে 8 ইলেকট্রনস। 8 ইলেকট্রনস মানে কত হচ্ছে 4 ইলেকট্রন পেয়ার্স, হুইচ আর অল 4 সিগমা বন্ড পেয়ার। ক্লিয়ার? তার মানে 4টি সিগমা বন্ড পেয়ার হওয়ার কারণে আমার শেপটা অবভিয়াসলি টেট্রাহেড্রাল হবে, সেটা বলাই বাহুল্য। ঠিক আছে, তার মানে এর শেপটাও কিন্তু যে টেট্রাহেড্রাল হচ্ছে সেটা আমি বুঝতে পারলাম। কিন্তু এখানে খেয়াল করো, এর টেট্রাহেড্রাল শেপ হলেও এর অ্যাঙ্গেলটা কিন্তু একটু আগের থেকে কম হচ্ছে। অর্থাৎ কি না, মিথেনের ক্ষেত্রে আমি যে অ্যাঙ্গেল দেখেছিলাম, অ্যামোনিয়ার ক্ষেত্রে যে অ্যাঙ্গেল দেখলাম, আর এই ক্ষেত্রে অ্যাঙ্গেলটা কিন্তু আরেকটু কমে গেল। ঠিক আছে, তাহলে এই অ্যাঙ্গেলের ডিফারেন্সিয়েশনটা কেন হচ্ছে সেটা আমি পরে, আরেকটা রুল আছে ভিএসিপি আর আরেকটা থিওরি আছে, সেটা যখন আমি আলোচনা করব সেটা তখন তোমাদের কাছে ক্লিয়ার করব। আশা করি এইটা টেট্রাহেড্রাল শেপ কেন হলো সেটা তোমরা এইটুকু আলোচনাতে নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। এবার চলো পরের একটা শেপ দেখে নেওয়া যাক। PCl5 মলিকুলের শেপটা কীরকম হচ্ছে। দেখো, সেন্ট্রাল পি অ্যাটম, এগুলো হাইব্রিডাইজেশন করার সময় তোমাদের কিন্তু শিখিয়ে দিয়েছিলাম আমি কীরকম শেপ হয়, টিবিপি গঠন। এখানে আমি ভিএসিপি আর থিওরি মানে রেসপেক্টে বিষয়টা আলোচনা করছি। সেন্ট্রাল পি অ্যাটম, তার নাম্বার অফ ভ্যালেন্স ইলেকট্রন কত 5, কারণ 15 নাম্বার অফ টোটাল ইলেকট্রন হয়, তাহলে তার ভ্যালেন্স ইলেকট্রন অবভিয়াসলি 5 হবে। আর সিঙ্গেল বন্ডে অ্যাটাচ ক্লোরিনের জন্য তার কত ইলেকট্রন হচ্ছে অ্যাডজাসেন্ট ক্লোরিনগুলো থেকে 5, তাহলে 5 + 5 = কত হচ্ছে 10। 10 মানে কত হচ্ছে 5 ইলেকট্রন পেয়ার, হুইচ অল আর 5 সিগমা বন্ড পেয়ার। ঠিক আছে, তাহলে 5 সিগমা বন্ড পেয়ার যখন হচ্ছে সেন্ট্রাল পি অ্যাটমের স্টেরিক নাম্বার, তাহলে কত হয়ে গেল 5 এক্ষেত্রে। ঠিক আছে, স্টেরিক নাম্বার টার্মটা যদি এখানে ইউজ করেনি, কিন্তু আমি এখানে ইউজ করছি, স্টেরিক নাম্বার 5 হয়ে গেল। 5 হলে পরে সেই শেপটা কিন্তু হয়, 4 হলে পরে যেমন শেপটা ছিল টেট্রাহেড্রাল, 5 হলে পরে শেপটা হয় হচ্ছে টিবিপি, অর্থাৎ ট্রায়াগোনাল বাইপিরামিড। আশা করি PCl5 এর স্ট্রাকচার ভিএসিপি আর থিওরির আলোকে তোমরা বুঝতে পেরেছো। এবার চলে আসছি সালফার টেট্রাফ্লুরাইডের স্ট্রাকচার নির্ণয়ের ক্ষেত্রে, অর্থাৎ SF4। দেখো, সেন্ট্রাল সালফার অ্যাটমের ভ্যালেন্স ইলেকট্রন কত হচ্ছে 6 ইলেকট্রন। ঠিক আছে, আর অ্যাডজাসেন্ট যে ফ্লোরিনগুলো রয়েছে সেই ফ্লোরিনগুলোর জন্য কটা ইলেকট্রন হচ্ছে 4টে ফ্লোরিন রয়েছে সিঙ্গেল বন্ডে অ্যাটাচ, তাহলে 4 ইলেকট্রনস। তার মানে 6 + 4 = কত হচ্ছে 10 ইলেকট্রনস হচ্ছে, মানে 5 ইলেকট্রন পেয়ার্স হয়ে গেল। ঠিক আছে, এইবার এখানে একখানা জিনিস তোমাদের খেয়াল রাখতে হবে কিন্তু। ঠিক আছে, 5 ইলেকট্রন পেয়ার্স, কিন্তু তার মধ্যে খেয়াল করো যে সিগমা বন্ড পেয়ার হচ্ছে তোমার 4টে এবং একটা হচ্ছে লোন পেয়ার, অর্থাৎ কিনা সালফার এটা হচ্ছে লোন পেয়ার। কিন্তু স্ট্রাকচার ডিটারমিনেশনের ক্ষেত্রে পাই ইলেকট্রন পেয়ারকে যেমন আমি নেগলেক্ট করি, লোন পেয়ারকে কিন্তু আমরা নেগলেক্ট করতে পারবো না। ঠিক আছে, লোন পেয়ারকে কিন্তু আমার ধর্তব্যের মধ্যেই ধরতে হবে। তার মানে টোটাল আমার কত হলো বলো, আলটিমেট হলো আমার হচ্ছে 5 ইলেকট্রন পেয়ারই কিন্তু ক্ষেত্রে হলো, কিন্তু লেখাটা একটু চেঞ্জ করে তোমার লিখতে হবে সিগমা 4 সিগমা বন্ড পেয়ার প্লাস 1 লোন পেয়ার। আমি আবার বলছি, লোন পেয়ারকে কিন্তু স্ট্রাকচার ডিটারমিনেশনের ক্ষেত্রে আমাকে গুরুত্ব দিতে হবে। তার মানে মোট কিন্তু আলটিমেট বিষয়টা কিন্তু স্টেরিক নাম্বার 5ই হলো। 5 মানে কীরকম হচ্ছে বলো, 5 মানে এই শেপটা হয়ে গেল হচ্ছে ঠিক টিবিপি শেপ, আগের মতোই হয়ে গেল। ঠিক আছে, কিন্তু অবশ্যই PCl5 ক্ষেত্রে যেমন সেটা আইডিয়াল টিবিপি ছিল, কিন্তু এক্ষেত্রে লোন পেয়ারের প্রেজেন্সের কারণে লোন পেয়ার এই বন্ড পেয়ারগুলোকে রিপালসিভ ফোর্সে ঠেলতে থাকবে, ফলে এখানে কিন্তু একটু ডিস্টরশন হবে, অর্থাৎ অ্যাঙ্গেলগুলোর কিন্তু একটু পরিবর্তন হয়ে যাবে। ঠিক যেটা আমি তোমাদেরকে বলেছিলাম যে অ্যামোনিয়ার ক্ষেত্রে টেট্রাহেড্রাল হওয়া সত্ত্বেও কিন্তু বন্ড অ্যাঙ্গেল যা, H2ওর ক্ষেত্রে টেট্রাহেড্রাল হলেও বন্ড অ্যাঙ্গেল কিন্তু কিছুটা হলেও কিন্তু ডিফারেন্সিয়েট করছে সেখান থেকে। তার কারণ হচ্ছে এটাই, লোন পেয়ারের সংখ্যা যত স্ট্রাকচারের মধ্যে ঢুকবে সেই লোন পেয়ার বন্ড পেয়ারকে ঠেলতে থাকবে তত, ফলে আইডিয়াল স্ট্রাকচার থেকে তত তোমার কিন্তু ডিটোরিয়েশন হতে থাকবে। বুঝতে পেরেছো? তাহলে SF4 এর গঠন আশা করি তোমাদের কাছে পরিষ্কার। নেক্সট পরের এক্সাম্পলটায় চলে আসি। দেখো, ClF3। ঠিক আছে, সেন্ট্রাল Cl অ্যাটম, তার ভ্যালেন্স ইলেকট্রন কত, ভ্যালেন্স ইলেকট্রন হচ্ছে 7। ঠিক আছে, 3টে ফ্লোরিন যুক্ত আছে, সেখান থেকে আমি কটা ইলেকট্রন পাচ্ছি, 3টে ইলেকট্রন পাচ্ছি। তার মানে মোট 7 + 3 = 10 ইলেকট্রনস হচ্ছে। ঠিক আছে, 10 ইলেকট্রনস মানে হচ্ছে 5 ইলেকট্রন পেয়ার্স, আর 5 ইলেকট্রন পেয়ার্সের মধ্যে তুমি পরিষ্কার দেখতে পাচ্ছ 3 সিগমা বন্ড পেয়ার অ্যান্ড 2 লোন পেয়ার্স। ঠিক আছে, দেখো দুটো লোন পেয়ার রয়েছে এখানে, তাহলে 2 লোন পেয়ার্স হয়ে গেল এখান থেকে। তার মানে এক্ষেত্রেও যেহেতু লোন পেয়ার আমি গুরুত্ব দেবো স্ট্রাকচার ডিটারমিনেশনের ক্ষেত্রে, তার মানে এখানেও কিন্তু আলটিমেট আমার শেপটা কিন্তু কেমন হবে বলো, সেই টিবিপি শেপই হবে। কিন্তু অবভিয়াসলি আইডিয়াল টিবিপি শেপ যা হচ্ছে তার থেকে তো এখানে একটুখানি তোমার ডিটোরিয়েট বা তুমি বিচ্যুতি দেখতেই পাবে। ঠিক আছে, তার কারণ কেন, ডিউ টু রিপালসিভ ফোর্স বিটুইন লোন পেয়ার অ্যান্ড লোন পেয়ার বন্ড পেয়ার। বুঝতে পেরেছো? যেটা আমি
পরের ভিএসিপিআর যখন রুল নিয়ে আলোচনা করব তখন সেখানে এই বিষয়টা তোমাদের কাছে পুরোপুরি ক্লিয়ার করব। এখন আপাতত স্ট্রাকচার ডিটারমিনেশনগুলো নিয়ে আমরা আলোচনা করছি। এবার আমরা চলে আসি SF6 মলিকুলার স্ট্রাকচার ডিটারমিনেশনের ক্ষেত্রে। দেখো সেন্ট্রাল সালফার অ্যাটমের ভ্যালেন্স ইলেকট্রন কটা হচ্ছে 6 ভ্যালেন্স ইলেকট্রন। কেন? টোটাল নাম্বার অফ ইলেকট্রন কত হচ্ছে সালফারের 16, তার মানে 1s2 2s2 2p6 হয়ে গেল আপ টু নিয়ন অবধি। তারপরে 3s2 3p4 অর্থাৎ কিনা 3s3p মিলিয়ে মোট 6টা ইলেকট্রন হচ্ছে। তাহলে 6 ভ্যালেন্স ইলেকট্রনস অফ সালফার অ্যাটম। প্লাস দেখো অ্যাডজাসেন্ট ফ্লুরিনগুলো সবকটা কিন্তু সিঙ্গেল বন্ডে অ্যাটাচড আছে সালফার অ্যাটমটার সঙ্গে। তার মানে পার ফ্লুরিন তুমি একটা করে ইলেকট্রন পাচ্ছ, তাহলে 6টা ফ্লুরিনের জন্য তুমি 6টা ইলেকট্রন প্লাস 6 ইলেকট্রনস অফ 6 ফ্লুরিন অ্যাটম। ঠিক আছে, তার মানে টোটাল নাম্বার অফ ইলেকট্রন কত 12। তাহলে টোটাল নাম্বার অফ ইলেকট্রন 12 হলে পরে 6 ইলেকট্রন পেয়ার্স, আর প্রত্যেকটাই যেহেতু দেখছো সিঙ্গেল বন্ড, তার মানে 6 সিগমা বন্ড পেয়ার। ঠিক আছে, তার মানে সেন্ট্রাল সালফার অ্যাটমটা স্টেরিক নাম্বার কত হলো 6। তাহলে 6 হওয়ার জন্য এটার শেপ হয় হচ্ছে অক্টাহেড্রাল শেপ। এই অক্টাহেড্রাল শেপ নিয়ে দেখো অক্টাহেড্রাল SF6 মলিকিউল, এই অক্টাহেড্রাল শেপ নিয়ে তোমাদের যখন আমি হাইব্রিডাইজেশন বুঝিয়েছি সেই ভিডিওটায় কিন্তু অক্টাহেড্রাল শেপ নিয়ে আমার ডিটেলস বলা আছে। ওই জন্য অক্টাহেড্রাল শেপটা নিয়ে আমি আর ডিটেলস কোনো আলোচনায় ঢুকছি না, জাস্ট স্ট্রাকচারটা যে অক্টাহেড্রাল শেপ হচ্ছে সেটা আমি তোমাদেরকে বুঝিয়ে দিলাম। ওকে, লাস্ট স্ট্রাকচার চলে আসছি। দেখো জেনন টেট্রাফ্লোরাইড। দেখো তুমি জানো জেনন হচ্ছে একটা কি বলো, জেনন হচ্ছে একটা ইনার্ট এলিমেন্ট মানে তার কটা ইলেকট্রন হচ্ছে 8 ভ্যালেন্স ইলেকট্রন হচ্ছে। ঠিক আছে, তাহলে 8 ভ্যালেন্স ইলেকট্রন অফ সেন্ট্রাল জেনন অ্যাটম। ঠিক আছে, আর ফ্লুরিনের সঙ্গে সিঙ্গেল বন্ড অ্যাটাচ আছে বলে তাহলে 4 ইলেকট্রনস অফ 4 সিগমা বন্ডেড ফ্লুরিন অ্যাটম। তার মানে টোটাল কটা ইলেকট্রন হলো 8 + 4 = 12 ইলেকট্রনস। ঠিক আছে, তার মানে 6 ইলেকট্রন পেয়ার্স। এইবার এখানে একটা জিনিস খেয়াল করো, তুমি দেখতে পাচ্ছ এই 6 ইলেকট্রন পেয়ার্সের মধ্যে 4 সিগমা বন্ড পেয়ার অ্যান্ড 2 লোন পেয়ার কিন্তু, তাই না? কিন্তু হলেও যেহেতু পাই বন্ড নয়, ঠিক আছে, লোন পেয়ারের যেহেতু তোমার রোল রয়েছে স্ট্রাকচার ডিটারমিনেশনের ক্ষেত্রে, তার মানে আলটিমেট আমাকে 4 + 2 = 6 ধরেই আমাকে এগোতে হবে। এবং 4 + 2 = 6 অর্থাৎ কিনা স্টেরিক নাম্বার যদি 6 হয় তাহলে স্ট্রাকচার কেমন হবে? অবশ্যই কিন্তু অক্টাহেড্রাল শেপ হবে। কিন্তু বুঝতে পারছো এখানে কিন্তু এই অক্টাহেড্রাল শেপের থেকে কিন্তু শেপটার একটু ডিস্টরশন হবে। কেন? আমি তোমাদেরকে আগেই বললাম যে যখনই লোন পেয়ার প্রেজেন্ট থাকছে তখন কিন্তু নর্মাল শেপের থেকে কিন্তু শেপগুলো কিন্তু একটু ডিস্টর্টেড হয়েই যাচ্ছে। তাহলে এখানে খেয়াল করো অ্যাকচুয়ালি শেপটা কেমন হয়ে যাচ্ছে, স্কোয়ার প্ল্যানার শেপ হয়ে যাচ্ছে। ঠিক আছে, কারণ দেখতে পাচ্ছ এই বন্ডগুলো কিন্তু লোন পেয়ার হয়ে যাচ্ছে, এখানে কিন্তু বন্ড নেই কোনো। ওই জন্য অক্টাহেড্রাল যেটা এর আগের ক্ষেত্রে খেটেছিল, এই ক্ষেত্রে কিন্তু অক্টাহেড্রাল শেপটা কিন্তু হবে না, কারণ এই দুটো তোমার কোনো বন্ড নেই। তার মানে অক্টাহেড্রাল হতে গেলে তো তোমার ওপরে 4টে তল, তলায় 4টে তল হতে হবে, হচ্ছে না, জাস্ট স্কোয়ার প্ল্যানার। কিন্তু হিসাব অনুসারে এটাও কিন্তু অক্টাহেড্রাল শেপ হওয়ার কথা, কিন্তু যেহেতু এই দুটো প্লেস লোন পেয়ার অকুপাই করেছে ওই জন্য আলটিমেট কিন্তু স্ট্রাকচারটা কিন্তু স্কোয়ার প্ল্যানার স্ট্রাকচারে কিন্তু কনভার্ট হলো। আশা করি তোমরা এই প্রত্যেকটা স্ট্রাকচার ডিটারমিনেশান আমার এই টোটাল ভিডিওটাতে ক্লিয়ারলি বুঝতে পেরেছো। তারপরেও যদি কোনো জায়গায় তোমাদের কোনো সমস্যা থাকে স্ট্রাকচার ডিটারমিনেশানের ক্ষেত্রে, অবশ্যই বলে রাখি এখানে কিন্তু স্ট্রাকচার ডিটারমিনেশান আমরা করলাম হচ্ছে VSEPR সূত্রের আলোকে। তাহলে এই VSEPR সূত্রের আলোকে স্ট্রাকচার ডিটারমিনেশানের ক্ষেত্রে তোমাদের কারোর যদি কোনো রকম কনফিউশন থাকে তাহলে সেটা তোমরা আমাকে জানাও বা কমেন্ট বক্সে আমাকে লিখে জানাও, আমি কমেন্ট বক্সে তোমাদেরকে উত্তরটা দেব। ঠিক আছে, আর আমি আবার বলছি ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওগুলোকে অনেক বেশি বেশি করে শেয়ার করো, লাইক করো, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো যাতে তোমাদের জন্য বানানো এই ভিডিওগুলো সবার আগে বানানোর সাথে সাথে আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে পৌঁছে যায়। এবং তোমরা ভিডিওগুলো দ্বারা আমি আশা রাখি নিশ্চয়ই এই ভিডিওগুলো দ্বারা তোমরা কেমিস্ট্রি বিষয় সম্বন্ধে অনেক অনেক বেশি সমৃদ্ধি লাভ করবে এই লকডাউন পিরিয়ডের মধ্যে। তাহলে এই যে আমি টোটাল আলোচনা করলাম অর্থাৎ কোনো একটা স্ট্রাকচার ডিটারমিনেশন একটা মলিকিউলের VSEPR1 থিওরির আলোকে, এবার VSEPR1 থিওরিটা একটু আমি বলে নিয়ে আমি আজকের এই ভিডিওর আলোচনাটা শেষ করি। চলো VSEPR1 থিওরিটা লাস্ট একটুখানি আলোচনা করে নেওয়া যাক। দেখো আজকের ভিডিওটা টোটাল যে আলোচনা করলাম টোটাল আলোচনাটাকে সাম আপ করে আমি একটা জায়গায় নিয়ে আসছি। টোটাল ভিডিওটার আলোচনা করে একটা সাম আপ করলে পরে কী হচ্ছে দেখো, আমি ফার্স্ট থেকে বলছি যে দেখো কী দেওয়া আছে রুলটা, দ্য শেপ অফ এ মলিকিউল ডিপেন্ডস অন দি টোটাল নাম্বার অফ ভ্যালেন্স শেল ইলেকট্রন পেয়ার্স দ্যাট ইজ
টোটাল নাম্বার অফ বন্ড পেয়ার্স অ্যান্ড লোন পেয়ার্স অফ ইলেকট্রনস অর স্টেরিক নাম্বার। বুঝতে পেরেছো? এই যে স্টেরিক নাম্বার টার্মটা ইউজ করা হচ্ছে, যেটা কিন্তু তোমরা এক্সাম্পলগুলো আলোচনাকালে আমি তোমাদেরকে মেনশন করে বুঝিয়ে দিয়েছি। অ্যারাউন্ড দ্য সেন্ট্রাল অ্যাটম all electron pairs repel each other. In order to minimize repulsions, the electron pairs tend to occupy a geometrical position such that the angular distance between them is maximum. এই সব বিষয়গুলি তোমাদেরকে আমি আলোচনা করে দিয়েছি। এইবার খেয়াল করো, এই যে স্টেরিক নাম্বার যেটা হলো, স্টেরিক নাম্বার যদি 2 হয়, দেখো তোমাদেরকে বলেছিলাম যেমন BCl2 বা CO2, এই আলোচনাগুলো যখন করেছিলাম, বা ধরো C2H2, এই যে এক্সাম্পলগুলো নিয়ে যখন আলোচনা করেছিলাম, দেখো মনে করো সবকটা স্টেরিক নাম্বার 2 ছিল, কিন্তু অবশ্যই কিন্তু পাই ইলেকট্রন পেয়ারগুলোকে বাদ দিয়ে, তাই না? সিগমা পেয়ারগুলোকে নিয়ে যদি স্টেরিক নাম্বার 2 হয়, তাহলে দেখো লিনিয়ার বন্ড অ্যাঙ্গেল 180 ডিগ্রি। যদি স্টেরিক নাম্বার 3 হয়, তাহলে ট্রায়াগোনাল প্ল্যানার, অর্থাৎ কিনা বন্ড অ্যাঙ্গেল 120 ডিগ্রি। যদি স্টেরিক নাম্বার 4 হয়, অবভিয়াসলি কিন্তু বলাই বাহুল্য, তোমরা জানো এটা, যে সব কিন্তু এখানে স্টেরিক নাম্বারের ক্ষেত্রে কিন্তু পাই ইলেকট্রন পেয়ারগুলোকে আমি কিন্তু নেগলেক্ট করেছিলাম, সিগমা বন্ড পেয়ারগুলোকে নিয়েছিলাম আর লোন পেয়ারগুলোকে নিয়েছিলাম। ঠিক আছে? তাহলে টেট্রাইডাল শেপ হয় 109 ডিগ্রি 28 মিনিট। স্টেরিক নাম্বার 5 হলে পরে ট্রায়াগোনাল বাইপিরামিড, PCl5 এর ক্ষেত্রে আমরা ট্রায়াগোনাল বাইপিরামিড দেখেছিলাম, SF4 এর ক্ষেত্রে ট্রায়াগোনাল বাইপিরামিড দেখেছিলাম। ঠিক আছে? যদি 6 হয়, তাহলে কিন্তু অক্টাহেড্রাল শেপ কিন্তু হয়। ঠিক আছে? তাহলে এই মোটামুটি বিষয়। আর 7 হলে পরে পেন্টাগোনাল বাইপিরামিড, এটা যদিও আমি আমার এক্সাম্পলের মধ্যে আলোচনার মধ্যে রাখিনি, কিন্তু তোমরা জানো IF7 যেটা রয়েছে, IF7 এর ক্ষেত্রে কিন্তু তুমি যদি হিসাব করো, এটা তোমাদের সকলের জন্য হোম টাস্ক থাকলো। IF7 একদমই সিম্পল, সেন্ট্রাল আই অ্যাটম, তার নাম্বার অফ ভ্যালেন্স ইলেকট্রন কটা বার করবে। ঠিক আছে? আর তার সঙ্গে অ্যাডজাসেন্ট 7টা যে ফ্লুরিন অ্যাটম রয়েছে, তার ইলেকট্রন কত হচ্ছে? 7 হচ্ছে। তার মানে 7 + 7 = কত হচ্ছে? 14। আমি বলেই দিলাম 14, তার মানে হচ্ছে 7 ইলেকট্রন পেয়ার, হুইচ অল আর সিগমা ইলেকট্রন পেয়ার। বুঝতে পারলে কি বললাম? তার মানে 7 হলে পরে স্টেরিক নাম্বার, সেক্ষেত্রে কীরকম শেপ হচ্ছে? পেন্টাগোনাল বাইপিরামিড, অর্থাৎ কিনা IF7 এর ক্ষেত্রে। তাহলে দেখো স্টেরিক নাম্বার, সেন্ট্রাল অ্যাটমের স্টেরিক নাম্বার আমি যখনই ডিটারমাইন করে ফেলছি, তখন দেখো শেপগুলো কীরকম হচ্ছে সেটা কিন্তু আমি সহজেই এখান থেকে কিন্তু আইডেন্টিফাই করে ফেলতে পারছি, এবং শেপগুলো থেকে আমি করেসপন্ডিং বন্ড অ্যাঙ্গেলগুলো কীরকম কী হবে সেটারও দেখো চার্ট আমি কিন্তু এখান থেকে দেখে নিতে পারছি। আশা করি টোটাল আজকের ভিডিওটা দিয়ে VSEPR থিওরি, অর্থাৎ ভ্যালেন্স শেল ইলেকট্রন পেয়ার রিপালশন থিওরি 1, রুল 1, পুরো বিষয়টা দ্বারা স্ট্রাকচার ডিটারমিনেশন বিষয়টা তোমাদের কাছে সুপার ক্লিয়ার হয়ে গেছে। ঠিক আছে? ওকে, আজ তাহলে এখানেই শেষ করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। নেক্সট ভিডিওতে তোমাদের জন্য আমি নিয়ে আসছি VSEPR থিওরির রুল 2, 3, 4 এটসেট্রা, বাকি যে রুলগুলো আছে সেই রুলগুলো। ঠিক আছে? ওকে।